গত 2 সেপ্টেম্বর আমি Realme Narzo 20 ফোনটির একটি আনবক্সিং এবং ওভারভিউ আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো যারা ভিডিওটি দেখোনি আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো মাঝের এই বেশ কয়েকদিন ধরে আমি ফোনটিকে ইউজ করছিলাম, তাই আজকের এই ভিডিওটিতে আমি এই ফোনটির একটি ইনডেপথ রিভিউ দেবো এবং এর সাথে সাথেই এই ফোনটির ব্যাপারে আমার বেশ কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। সো হ্যালো গাইস, আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট টেক। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। তো ফোনটিতে ব্যবহার করা একটি 6.5 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস প্যানেলটি কিন্তু যথেষ্ট ব্রাইট। দিনের বেলাও আউটডোর কন্ডিশনে ডিরেক্ট সানলাইটেও যদি ফোনটিকে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি এই ফোনটির ডিসপ্লেতে ব্রাইটনেসের কিন্তু সেরকম কোনো ইস্যু নোটিস করিনি। তবে এই ফোনের ডিসপ্লেটি একটি এইচডি প্লাস ডিসপ্লে হওয়ায় এই ফোনটিতে কিন্তু শার্পনেসের ঘাটতি চোখে পড়বে। তো ডে টু ডে ইউজের ক্ষেত্রে হয়তো সেরকমভাবে বোঝা যাবে না, তবে কোনো ছবিকে যদি খুব বেশি জুম করা হয় তাহলে কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে ডিটেল বা শার্পনেসের ঘাটতি সহজেই বোঝা যাবে। আর নর্মালি ইউটিউবের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু শুধুমাত্র 720p রেজলিউশনেই অ্যাভেলেবেল, সেখানে কিন্তু কোনো রকমের কোনো 1080p বা ফুল এইচডি কন্টেন্ট কিন্তু দেখা যাবে না। আসলে এই বাজেটে একটি এইচডি প্লাস ডিসপ্লে ঠিকই আছে, তবে ইদানিং যেহেতু অন্যান্য কোম্পানির ফোনগুলো ঠিক একই দামে আমাদের ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্রোভাইড করছে, তাই এই ডিসপ্লে সেকশনে এই ফোনটি কিন্তু কম্পিটিশনের তুলনায় তো একটু পিছিয়েই থাকবে। আদারওয়াইজ এই ডিসপ্লেতে আমি সেরকম কোনো ইস্যু কিন্তু নোটিস করিনি। ওকে, আর হ্যাঁ, এই ফোনটি একটি প্লাস্টিক বিল্ড কোয়ালিটি হওয়ায় ফোনটিতে কিন্তু একটু সুবিধা রয়েছে, যেমন গ্লাস বিল্ড কোয়ালিটি থাকলে সেগুলো কিন্তু সহজেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হয়, অর্থাৎ আঙুলের ছাপ কিন্তু সেখানে সহজেই লেগে যায়। তো এখানে কিন্তু সেই বিষয়টিও নেই, তো এটি একটি বেশ ভালো বিষয়। তো এবার আসা যাক এই ফোনটির পারফরমেন্সে। তো পারফরমেন্সের ক্ষেত্রেও এই ফোনটি কিন্তু ইদানিং এই বাজেটে থাকা বাকি অন্যান্য ফোনগুলোর মতোই প্রায় একদম সেম বললাম, কারণ এই বাজেটে অর্থাৎ এই 10 থেকে 12,000 টাকার প্রাইস সেগমেন্টে কিন্তু প্রতিটা ফোনেই আমরা এই হিলিও G85 প্রসেসরটিকে দেখে থাকি। তাই এই ফোনটিতেও ব্যবহার করা এই সেম প্রসেসর কিন্তু আমাদের ডে টু ডে ইউজের মাল্টিটাস্কিং বা সোশ্যাল মিডিয়া কনজিউমশন অথবা নর্মাল গেমগুলোও কিন্তু আমরা ফোনটিতে খেলে নিতে পারি। গেমিং বললাম মানে এই নয় যে হাই এন্ড গ্রাফিক্স গেম, কারণ এই ফোনটি কিন্তু গেমিংয়ের জন্য একদমই নয়, তবে লো গ্রাফিক্সে এবং মিডিয়াম সেটিংয়ে কিন্তু গেমগুলোকে ইজিলি খেলে নেওয়া যায়। আর এই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। এই বাজেটে থাকা রিয়েলমির অন্যান্য ফোনগুলোর মতোই একদম টিপিক্যাল ক্যামেরা সেটআপ। তো এই ফোনটিতে মূলত একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এবং যার মধ্যে রয়েছে একটি 48 এমপির f1.8 অ্যাপারচারের মেইন সেন্সার এবং এর সাথেই অ্যাডিশনাল ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8 এমপির f2.3 অ্যাপারচারের আলট্রা ওয়াইড এবং একটি 2 এমপি f2.4 অ্যাপারচারের ম্যাক্রো লেন্স। ওকে, এছাড়াও এই ফোনটির সামনের দিকে রয়েছে একটি 8 এমপি f2.20 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। তো অ্যাজ ইউজুয়াল এই ফোনটি থেকে তোলা আমি বেশ কিছু ছবি এখন স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরাই দেখে বলো যে ছবিগুলো কীরকম। তো আমার কাছে এই ফোনটি থেকে তোলা ছবিগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে। ছবিতে ডিটেল বা শার্পনেস অথবা রাতের বেলা ছবিতে নয়েজ কিন্তু একদম ওকে, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না, জাস্ট ওকে। বা তোমরা এগুলোকে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবিও কিন্তু বলতে পারো। তবে একটা ডিপার্টমেন্টে এই ফোনটিকে কিন্তু এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন বলা চলে, এবং সেটি হলো এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি। কারণ এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি 6000 mAh-এর ব্যাটারি। সত্যি কথা বলতে ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে 6000 mAh কিন্তু বেশ বড় একটা নাম্বার। তাই এই ফোনটি নর্মাল বা মডারেট ইউজারদের কিন্তু 1.5 দিন এবং যারা হেভি ইউজ করে তাদেরও কিন্তু মোটামুটি 1 দিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই দিয়ে দেবে। আর তাছাড়া এই ফোনটির রিয়েলমি UI কিন্তু যথেষ্ট অপটিমাইজ, তাই এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সেও কিন্তু আমি সেরকম কোনো ইস্যু নোটিস করিনি। আর এত বড় ব্যাটারি চার্জ করার জন্য বক্সে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুডেড তো আছেই। আর এই ফোনটির বাকি অন্যান্য ফিচার্সের কথা বললে এই ফোনটিতে বায়োমেট্রিক সেন্সর হিসেবে ব্যবহার করা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকিউরেট, অর্থাৎ প্রত্যেকবারেই কিন্তু ফোনটিকে ঠিকঠাক আনলক করে দিচ্ছিল।
এছাড়াও এই ফোনটির স্পিকার আউটপুট কিন্তু যথেষ্ট লাউড, এবং আমি এর আগেও বলেছি যে রিয়েলমির প্রতিটা বাজেট সেগমেন্টের ফোনগুলোর মধ্যে হেডফোন জ্যাক আউটপুট কিন্তু যথেষ্ট ভালো, এবং এই ফোনটিও এক্সেপশনাল কিছু না। এই ফোনটির হেডফোন জ্যাক আউটপুট আমার দারুণ লেগেছে। আর হেডফোন জ্যাক আউটপুট ভালো হলে ফোনগুলোতে কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে একটু সুবিধাই হয়। এছাড়াও এই ফোনটির কল কোয়ালিটি যথেষ্ট ভালো, আমি কল ড্রপ বা নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো ইস্যু পাইনি। তো কনক্লুশনে আমি এটাই বলবো যে যারা এই বাজেটে একটি ওভারঅল পারফরমেন্সের ফোন খুঁজছো তারা কিন্তু এই ফোনটিকে কনসিডার করতেই পারো। ওকে, তো এই ছিল রিয়েলমি নার্জো 20 ফোনটির একটি ইনডেপথ রিভিউ এবং আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা ভবিষ্যতে এই ধরনের ফোন রিভিউ দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।